দুই মেরুর দুই মানুষ। একজন পরিবেশবাদী সিদ্ধার্থ কখনো সন্তান নিতে চায় না। তার মতে জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ দূষণের একটি অন্যতম কারণ, তাই বাচ্চা জন্ম দিয়ে পরিবেশের দূষণ বাড়ানোর কোনো মানেই হয় না। অপরদিকে শ্রেয়া, যার বাচ্চা এতটাই পছন্দের যে সে সিঙ্গেল মাদার হয়ে যায়। তবে আশ্চর্যের ব্যাপার হলো, দুই মেরুর এই দুইজন মানুষের প্রথম দেখাতেই মনে হয় এদের মধ্যে হয়তো আগেরও কোনো সম্পর্ক রয়েছে। সেটা কিভাবে সম্ভব? তাদের তো কখনো দেখাই হয়নি। কিন্তু সত্যি তো এটা যে তাদের মধ্যে রয়েছে এক নামহীন গভীর সম্পর্ক। শ্রেয়ার একমাত্র সন্তান পার্থিবের বাবা হচ্ছে এই সিদ্ধার্থ, যা তারা কেউই জানে না। শুধু তারা কেন, পৃথিবীর কেউই জানে না কেন আর কিভাবে। তাই দেখব আজকের এক্সপ্লেন করা মুভি কাদালিকা নিরামিল্লাইয়ে, যার অর্থ ভালোবাসার জন্য সময় নেই। 2017 সাল। পৃথিবীতে মোট 810 কোটি লোকের বসবাস। তার মধ্যে শুধু ইন্ডিয়াতেই 140 কোটি, আর চেন্নাইতে 1 কোটি। এভাবে জনসংখ্যা বাড়তে থাকলে কি হবে পৃথিবীর? গত 20 বছরে চেন্নাইতে আধুনিক পদ্ধতিতে বাচ্চা জন্মানোর জন্য 159টি ফার্টিলিটি সেন্টার তৈরি হয়েছে। বাচ্চা নিষিদ্ধ করার পরিবর্তে মানুষ টেস্ট টিউবে বাচ্চা বড় করা শুরু করেছে। এই ব্যাপারটা শ্রেয়ার কাছে ছিল হাস্যকর। কিন্তু 3 সেপ্টেম্বর 2017 শ্রেয়া নিজেই টেস্ট টিউব বেবির জন্য ফার্টিলিটি সেন্টারে বসে আছে। কেন তা আমরা সামনে জানতে পারবো। ডাক্তার বলে, তোমাদের নতুন বিয়ে হয়েছে, এখনই এত সমস্যা, তবে তুমি সঠিক সময়ে এসেছো। পরে আসলে হয়তো জটিলতা আরো বাড়তো। সে আইভিএফ পদ্ধতি রিকমেন্ড করে বলে, 1 মাস পরে বোঝা যাবে তুমি প্রেগনেন্ট হয়েছো কিনা। শ্রেয়ার সাথে আরো 48 জন মহিলা একই সেন্টারে এসেছে টেস্ট টিউব বেবির জন্য। শ্রেয়ার চিন্তা একটাই, আজই সে প্রেগনেন্ট হবে। শ্রেয়া বলে সে ঠিক করছে নাকি ভুল। তার খালাতো বোন আশ্বিনী এই হসপিটালেই কাজ করে। সে বলে কোনো কিছু না জেনে করলে সেটা ভুল, আর জেনে করলে সেটা বোকামি। ডক্টর কখন আসবে জানতে চাইলে আশ্বিনী বলে, তুমি যতই জানতে চাও ডক্টর তার সময় মতোই আসবে। আরেকজন নার্স বলে, তুমি পদ্ধতি গ্রহণের আগেই এতটা অধৈর্য হলে 9 মাস সন্তান কিভাবে রাখবে। তখনই সেখানে ডক্টর এসে তাকে অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য কাউন্ট করতে বলে। শ্রেয়া কাউন্ট করতে করতে ভাবে, ছেলে হবে না মেয়ে, নাম কি রাখবে, বাচ্চার বাবাকে। সাথে সাথে শ্রেয়া ডক্টরের কাছে জানতে চায় বাচ্চার বাবাকে। শ্রেয়া কয়েকবার কথাটা বললেও কেউ তার কথা শুনতেই পায় না, আর শ্রেয়া সেন্সলেস হয়ে যায়। গল্প চলে আসে 6 মাস আগে। নাস্তা করার সময় শ্রেয়ার বাবা তার ঘরের ওয়াল দেখে বলে, রাজমিস্ত্রি তার কাজ ঠিকভাবে করেনি। শ্রেয়া বলে, ঠিকই আছে। শ্রেয়ার বাবা বলে, তুই তো বলবি, কারণ তুই তো চেয়েছিলি আমি অ্যাপার্টমেন্ট কিনি। তুই কি জানিস চেন্নাইয়ে একটি অ্যাপার্টমেন্ট কেনা কতটা ব্যয়বহুল? তুই কি বলতে পারবি এই শহরের চোরেরা কেন উধাও হয়ে গেছে? কারণ এখন তারা সবাই রিয়েল এস্টেট বিজনেস করছে, মানে তারা এখন সেখানে চুরি করছে। শ্রেয়া বলে, বাবা, তোমার মেয়ে একজন আর্কিটেকচার, তারা আমাদের ঠকাতে পারতো না। শ্রেয়ার মা এসে বলে, কারণ তোমার জন্য শাড়ি কিনেছে কেন? কারণ আসলে শ্রেয়ার বয়ফ্রেন্ড। পরিবারের মতেই তারা 2 মাস পরে বিয়ে করতে যাচ্ছে। শ্রেয়া ভাবে বিয়ের পর কারণ আর শ্রেয়া ইউএস চলে যাবে। ভিসার জন্য অ্যাপ্লাই করতে গেলে তাদের বিবাহ রেজিস্টারের ডকুমেন্ট লাগবে। এজন্য তারা পরিবারের বিয়ের আগেই নিজেরা রেজিস্ট্রি ম্যারেজ করে নিচ্ছে, যেটা পরিবারকে জানানো যাবে না। শ্রেয়া বলে, মা, আমি তাকে শাড়ি কিনতে বলিনি, সে নিজেই কিনেছে। শ্রেয়ার মা বলে, বিয়ের আগে তোমরা বাইরে ঘোরাঘুরি করো, এটা আমার পছন্দ না। শ্রেয়া বলে, 4 বছর যাবৎ আমরা রিলেশনশিপে আছি, তুমি এমনভাবে কথা বলছো যেন এটা অ্যারেঞ্জ ম্যারেজ। তার মা বলে, কিন্তু এখন 2 পরিবার ইনভলভ রয়েছে, এমন কিছু করবে না যা আমাদের পছন্দ নয়। শ্রেয়া কারানকে বলে সে বিয়ের পরই বাচ্চা নিতে চায়, কেননা তার বয়স বেড়ে যাচ্ছে, আর চারিদিকে যে ফার্টিলিটি সেন্টার হচ্ছে তাতে তার ভয়ও হচ্ছে। কারান বলে সে একদম রেডি। সেন চলে আসে বেঙ্গালুরু সিদ্ধার্থের প্রজেক্ট প্রেজেন্টেশনে। সে বলে, আমি বুঝতে পারি না মানুষ কেন বাচ্চা জন্ম দিতে দৃঢ় প্রতিজ্ঞ। দিন দিন পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়ছে, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, কিন্তু সেসব নিয়ে কেউ ভাবছে না। একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে পৃথিবীকে সবুজে ঘিরে দেওয়া আমার স্বপ্ন। প্রজেক্ট দেখিয়ে বলে, আর এটা আপনার সন্তানদের ভবিষ্যৎ। কিন্তু তারা বাজেট দেখে সিদ্ধার্থের বস আর কে পরে জানাবে বলে চলে যায়। আর কে প্রজেক্ট সম্পর্কে কিছু বললে সিদ্ধার্থ বলে, এটা নতুন তাই কষ্ট বেশি, কিন্তু ফিউচারে এটির কস্ট সেভিং হবে। আমাদের আরও ধৈর্য নিয়ে ক্লায়েন্টকে বোঝাতে হবে। আর্কিটেকচার নাবিন আরও ভালো কোনো আইডিয়া দরকার ছিল বললে সিদ্ধার্থ রেগে বসে পড়ে।
কিন্তু সিদ্ধার্থের যতই কাজের প্রেশার থাকুক না কেন, তার স্ট্রেস দূর করতে রয়েছে তার দুই জানের দোস্ত। এ হচ্ছে গোদা আর এ হচ্ছে সেতু। কিন্তু আজ তারা স্ট্রেস কমানোর বদলে বরং বাড়িয়ে দিচ্ছে। সেতু যে বাচ্চা চায়, কিন্তু সে গেয়ে, তাই সে আইভিএফ এর জন্য তার স্পার্ম ফ্রিজ করার কথা বললে গোদা বলে তার এই পাশ্চাত্য আইডিয়া যেন ইন্ডিয়ার বাইরে রাখে। সিদ্ধার্থ বলে সেতু গেয়ে প্যারেন্টস হওয়াতে তার কোনো প্রবলেম নেই, তার প্রবলেম হচ্ছে জনসংখ্যা পৃথিবীর বোঝা, পরিবেশ দূষিত করে, তাহলে বাচ্চা জন্ম দিয়ে আমরা তার বোঝা আরো বাড়াবো কেন? সেতু বলে সেটা তোকে জন্ম দেওয়ার আগে তোর বাবা মার ভাবা উচিত ছিল। সেতু গোদা তার সাথে যাবে কিনা জানতে চাইলে সে জানায় সিদ্ধার্থ গেলেই সে যাবে। সিদ্ধার্থের বাবা এসে বলে সেতু কোথায় যেতে চায়, সে যদি দরকার মনে করে তাহলে সে তার সাথে যেতে পারে। সেতু বলে সে স্পার্ম ব্যাংকে স্পার্ম ফ্রিজ করতে যাচ্ছে। এটা শুনে সিদ্ধার্থের বাবা নিজেই ফ্রিজ হয়ে যায়। সিদ্ধার্থ ভাবে এই প্রজেক্টটা পেলে তার জীবনটা অন্যরকম হতে পারত, কিন্তু তেমনটা হয়নি। যেহেতু জীবনের সব কাজ তারা একসাথে করেছে, তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও সিদ্ধার্থ এবং গোদা সেতুর সাথে যায়। গোদা আর সেতুর কথায় বিরক্ত হয়ে সামনের নার্স বলে এটা বার নয়, চুপ করে বসুন। আসলে নার্স খুব স্ট্রেট ছিল। গোদা বলে এ আমাদের সাথে এভাবে কথা বলছে কেন? নার্স সেতুকে ডাকলে সে গিয়ে বলে আমার বন্ধুরাও স্পার্ম ফ্রিজ করতে চায়। নার্স বলে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সম্ভব না। সেতুর রিকোয়েস্টে সে রাজি হয় আর তাদেরকে কৌটা দিয়ে বলে এটাতে তাদের স্পার্ম নিয়ে আসতে। গদা বলে আপনার মুখ এমন করে রেখেছেন কেন? কাস্টমার স্যাটিসফ্যাকশন গুরুত্বপূর্ণ। নার্স তাদের উপর আরো বিরক্ত হয় আর ফর্ম দেয় তাদের অ্যাড্রেস লেখার জন্য, কিন্তু সিদ্ধার্থ সেখানে তার নামের জায়গায় পি জেমস লিখে ভুল অ্যাড্রেস দিয়ে দেয়। সেতু আর গদা কৌটো জমা দিলেও সিদ্ধার্থ আসতে অনেক দেরি করে। এর মধ্যে অনেকেই তাদের স্পার্ম জমা করে। সিদ্ধার্থ এসে তার কৌটা নার্সকে দিয়ে বলে আমি ভাবতেই পারছি না যে এইটার ভিতরে একটা প্রজন্ম রয়েছে। আচ্ছা, এখানে কতজন শিশু থাকতে পারে? নার্স বলে যদি আমরা এর সবটা ব্যবহার করি তাহলে আরেকটা ইন্ডিয়া বানানো যেতে পারে। এটাতে 1.2 বিলিয়ন শিশু রয়েছে। সিদ্ধার্থ নার্সকে রাগানোর জন্য ইউএসবি নিয়ে যায়। নার্স সেটা নেওয়ার জন্য তার পিছনে চলে গেলে অন্য একজন নার্স এসে সিদ্ধার্থের স্পার্ম সেখানে দেখে ডোনার রেজিস্ট্রিতে এন্ট্রি করে ডোনার বক্সে রেখে দেয়। এরপর তারা নিরুপমার ফ্যাশন শোতে আসে। নিরুপমা হচ্ছে সিদ্ধার্থের গার্লফ্রেন্ড আর 2 সপ্তাহ পরেই তাদের এনগেজমেন্ট। শো শেষে তারা নিরুপমার সাথে দেখা করলে নিরুপমা জানায় নেক্সট মান্থে সে প্যারিস যাচ্ছে। এরপর গদা আর সিদ্ধার্থ মানা করলেও সেতু ঠিকই নিরুপমাকে বলে দেয় যে সিদ্ধার্থ স্পার্ম ফ্রিজ করেছে। নিরুপমা অবাক হয়ে সিদ্ধার্থের কাছে জানতে চায় তুমি তো বলেছিলে তুমি বাচ্চা নেবে না। সিদ্ধার্থ বলে আমি এখনো তাই বলছি, কিন্তু আমাকে ওকে কোম্পানি দিতে যেতে হয়েছে। নিরুপমা সিদ্ধার্থকে নিয়ে আলাদা রুমে চলে যায় আর বলে আমি বুঝতেই পারছি না আমি কেন তোমাকে বিয়ে করতে যাচ্ছি। সিদ্ধার্থ বলে তুমি প্যারিস যাচ্ছ, এখন সেখানে ফোকাস করো, কি বাচ্চা কাচ্চা নিয়ে ভাবছো? নিরুপমা বলে কি বলতে চাও? 2 সপ্তাহ পরে আমাদের এনগেজমেন্ট, এরপর কি তুমি বিয়ে করবে না? সিদ্ধার্থ বলে নিরুপমা, বিয়ে হচ্ছে বিপর্যয়ের একটি মাধ্যম, এটা মানুষের মধ্যকার ভালোবাসাকে নষ্ট করে। আমি শুধু তোমার জন্যই এনগেজমেন্টে রাজি হয়েছি। সে এটাও জানায় যে সে চাকরিটা ছেড়ে দিতে চায়। নিরুপমা বলে ঠিক আছে ছেড়ে দাও, আমি ফিনান্সিয়াল সাপোর্ট করব। তাতেও সিদ্ধার্থ রাজি না হলে নিরুপমা কিছুটা রেগে যায়। তখন সিদ্ধার্থ নিরুপমার মন রাখতে বিয়েটা সে করবে বলে আর বলে এটা তো জাস্ট ফর্মালিটি। নিরুপমা বলে ফর্মালিটি মানে কি? তুমি স্পার্ম ফ্রিজ করেছো আর বাচ্চার প্ল্যান করবে না? সিদ্ধার্থ বলে আমি আগেই তোমাকে বলেছি আমি বাচ্চা চাই না, আর আমরা এটা নিয়ে পরে কথা বলবো। নিরুপমা ওকে বলে অনেকটা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। সেতু সিদ্ধার্থকে বলে এনগেজমেন্টের আগে নিরুপমার সাথে তার এটা করা ঠিক হয়নি। সিদ্ধার্থের বাবা তাকে এনগেজমেন্টের কার্ড দিয়ে তার বস আর নাবিনকে দেওয়ার জন্য বললে সিদ্ধার্থ জানায় তার কোনো দরকার নেই। তার বাবা বলে এটা ভালো দেখায় না, কারণ সে তো তোমার বস। সিদ্ধার্থ বলে এখন সে আর তার বস নয়, কারণ সে চাকরিটা ছেড়ে দিয়েছে আর সে একজন ইনভেস্টরও খুঁজে পেয়েছে যার সাথে তার 50-50 পার্টনারশিপ হবে। এর জন্য তাদের বাড়ির উপর লোন নেওয়া যাবে কিনা জানতে চাইলে তার বাবা বলে অবশ্যই যাবে, কিন্তু এর আগে তার নিরুপমার সাথে কথা বলা উচিত। সিদ্ধার্থ বলে সে তার বাড়ির উপর লোন নেবে, এতে নিরুপমার সাথে কথা বলার কি আছে? তার বাবা বলে
কিছুদিন পর তাদের বিয়ে হতে চলেছে। আর বিয়ের পর আমার তোমার বলতে কিছু হয় না, সব বিষয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হয়, না হলে সম্পর্ক টিকে না। সিদ্ধার্থ রেগে বলে এটা জাস্ট এনগেজমেন্ট। এদিকে শ্রেয়া আর কারান রেজিস্ট্রি ম্যারেজ করে নেয়। কারান শ্রেয়াকে ফোন দিয়ে জানায় তাদের ভিসা প্রসেসিং এর কাজ হয়ে গেছে, এজন্য তারা সেলিব্রেট করতে চাইলে শ্রেয়া জানায় তার প্রেজেন্টেশন কমপ্লিট করতে 2 দিন লাগবে, এরপর তারা সেলিব্রেট করবে। বলে ফোন রেখে দিলে শ্রেয়ার বস তাকে বলে, যদি আমি পারতাম তাহলে তোমাকে এই ফার্ম ছেড়ে যেতে দিতাম না। তুমি 5 দিন যাবৎ একটানা কাজ করছো, তোমার রেস্ট নেওয়া দরকার। শ্রেয়া জানায় সে যাওয়ার আগে তার হাতের প্রজেক্টটা শেষ করতে চায়। বস বলে রেস্ট নিয়ে কাজ করলে কাজ ভালো হয়। বসের কথা শুনে শ্রেয়া অফিস থেকে বেরিয়ে সোজা কারানের বুক করা হোটেল রুমে চলে যায়। কারানকে সারপ্রাইজ দিবে বলে নিজের কাছে থাকা চাবি দিয়েই দরজা খুলে ভিতরে যায়, আর সাথে একটি ওয়াইনের বোতলও নেয়। শ্রেয়া কারানকে ফোন দেয়, কিন্তু কারান ফোন না তুললে শ্রেয়া তার বেডরুমের দরজা খুলে নিজেই সারপ্রাইজড হয়ে যায়, কারণ কারান আর শ্রেয়ার বেস্ট ফ্রেন্ড তখন ইন্টিমেট হচ্ছিল। কারান বেরিয়ে বলে শ্রেয়া যা ভাবছে আসলে তা নয়, মেয়েটা চাকরির জন্য এসেছিল আর তারা তাদের ভিসা প্রসেসিং এর জন্য ওয়াইন খেয়ে সেলিব্রেট করছিল। আর কিভাবে এটা হয়ে গেছে। শ্রেয়ার রেগে তার নিজের আনা ওয়াইনের বোতলটা কারানের দিকে ছুঁড়ে মারে। এদিকে সিদ্ধার্থের এনগেজমেন্টে সবাই উপস্থিত থাকলেও নিরুপমা আর তার বাবা মা এখনো আসেনি। সিদ্ধার্থের বাবা তাকে চিন্তা করতে মানা করে বলে হয়তো গাড়িতে কোনো সমস্যা হয়েছে। সিদ্ধার্থ বলে তাহলে সে ফোন তুলছে না কেন, অ্যাটলিস্ট একটা মেসেজ তো করতে পারতো। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর এনগেজমেন্ট অনুষ্ঠানের অনেকেই চলে গেছে, আবার অনেকেই ঘুমিয়ে গেছে। তখন নিরুপমার বাবা মা আসে আর সিদ্ধার্থকে জানায় আমরা নিরুপমাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে এটা করতে রাজি নয়। বলে নিরুপমার লেখা একটি চিঠি সিদ্ধার্থের হাতে দেয়। চিঠিতে লেখা ছিল নিরুপমা ভেবেছিল হয়তো বিয়ের পর সিদ্ধার্থ পাল্টে যাবে আর তারা বাচ্চা নিতে পারবে, কিন্তু সে এখন বুঝতে পারছে সেটা সম্ভব নয়, তাই এই এনগেজমেন্টটা সে করবে না। সিদ্ধার্থ চিঠি পড়ে রাগে দুঃখে কাগজটি দুমড়ে মুচড়ে ফেলে। চাওয়া আলাদা হলেও একই রাতে একইভাবে দুজন মানুষের ভাগ্যের পরিণতি হলো ঠিক একই রকম। মন ভেঙে গেল তাদের। মনের দুঃখে শ্রেয়া দরজা লাগিয়ে বসে আছে। শ্রেয়ার খালা আর তার খালাতো বোন আশ্বিনী এসে দরজা খুলতে বললে শ্রেয়ার বাবা বলে মা মেয়ে দুজনেই দরজা বন্ধ করে রেখেছে, আমি এখন কি করে সামলাই। শ্রেয়া বলছে সে বিয়ে করবে না, কিন্তু সে কারণও জানাচ্ছে না। শ্রেয়ার বাবা চলে গেছে বুঝতে পেরে শ্রেয়া দরজা খুলে জানতে চায় ওয়াইন এনেছো। আশ্বিনী ওয়াইনের বোতল বের করলে শ্রেয়া তাদেরকে ভিতরে নিয়ে আসে। রুমের অবস্থা আর শ্রেয়ার সিগারেট খাওয়া দেখে তার খালা জানতে চায় তুই কবে থেকে স্মোক করছিস। শ্রেয়া জানায় আজ থেকেই, আমি দেখেছি মুভিতে নায়কেরা ব্যর্থ হলে এটা করে, কিন্তু এটা কোনো কাজেরই না। আশ্বিনী বলে তুই এমন করছিস যেন পৃথিবীতে আর কোনো ছেলে নেই। শ্রেয়া বলে আমরা 4 বছর রিলেশনে ছিলাম, সে আমার সাথে এটা কিভাবে করতে পারলো। শ্রেয়ার খালা বলে তোর তো খুশি হওয়া উচিত যে বিয়ের আগে এটা হয়েছে, বিয়ের পরে জানতে পারলে কি করতি। শ্রেয়া আর আশ্বিনীর মুখ অন্যরকম হয়ে যায়, কারণ কাউকে না জানালেও তারা বিয়েটা তো করেই নিয়েছে। শ্রেয়া ডিভোর্স ফাইল করে আর মাল খেয়ে টাল হয়ে থাকে। এদিকে সিদ্ধার্থ প্রেমে ব্যর্থ হয়ে প্রতিদিনই কোনো না কোনো মেয়ের সাথে ডেট করে, সাথে ড্রিঙ্ক তো আছেই। সিদ্ধার্থের রোহিত নামের একজনের সাথে পার্টনারশিপের কথা থাকলেও ব্যয় বেশি কিন্তু লাভ কম, এর জন্য সে রাজি হয় না। বাধ্য হয়ে স্বপ্ন ভাঙা মন নিয়ে সিদ্ধার্থ আবার তার জবে ফিরে যায়। শ্রেয়া আর তার মা তাদের এক আত্মীয়র বাচ্চার নাম রাখা অনুষ্ঠানে আসলে আত্মীয় স্বজনেরা শ্রেয়াকে নিয়ে শ্রেয়ার মাকে বিভিন্ন ধরনের বাজে কথা শোনাতে থাকে, যার অনুষ্ঠান সেই বাচ্চাটিকে শ্রেয়ার কোলে দিয়ে তার মা চলে গেলে বাচ্চাটির হাসি মুখ দেখে শ্রেয়ার মধ্যে মাতৃত্ববোধ জেগে ওঠে। তখন শ্রেয়ার মা এসে বলে তাদের এক আত্মীয়র লন্ডনী ছেলে তার সবকিছু জেনে তাকে বিয়ে করতে রাজি হয়েছে, সেজন্য তাকে বিয়ে করে নেয় আর তাদেরকেও এমন ফুটফুটে এক নাতির মুখ দেখায়। বাকি সব কথা কানে না গেলেও শেষ কথাটি শ্রেয়ার বেশ ভালো লাগে। শ্রেয়া আশ্বিনীকে বলে মানুষ বিয়ে করে কেন, বাচ্চার জন্য, যদি বিয়ে না করেই বাচ্চা হয় তাহলে কেমন হয়। আশ্বিনী প্রথমে হাসলেও পরে শ্রেয়ার মুখ দেখে সিরিয়াস বুঝতে পেরে বারবার নো বলতে থাকে, কিন্তু কে শোনে কার কথা, যেমন ভাবনা তেমন কাজ। শ্রেয়া কারানের কাছে ফেভার চাইলে কারান জানায় সে কোনো এক্সকিউজ দিবে না, কারণ সে জানে সে ভুল করেছে, তাই শ্রেয়া যা বলবে সে তাই করবে। শ্রেয়া কারণকে হাজব্যান্ড বানিয়ে একটি ফার্টিলিটি সেন্টারে যায় টেস্ট টিউব বেবির জন্য।
সেখানে ডক্টর যাই জিজ্ঞেস করে কারান একরকম বলতে গেলেও শ্রেয়া অন্যরকম উত্তর দেয়। আর কারান বেচারি তো সেসব শুনে অবাক হয়ে যায়। আসলে শ্রেয়া টেস্ট টিউব বেবির জন্য আশ্বিনীর মাধ্যমে কারানের মিথ্যা রিপোর্ট তৈরি করেছে যে কারান বাবা হতে পারবে না, যাতে আইভিএফ পদ্ধতি গ্রহণে জটিলতা কমে। শ্রেয়া জানতে চায় যার স্পার্ম ব্যবহার করা হবে সে কি তার প্রোফাইল দেখতে পারবে। ডক্টর জানায় এটা নিয়মের বাইরে। এই দৃশ্যটি আমাদের মুভির শুরুতে দেখানো হয়েছিল। এদিকে সিদ্ধার্থ দুঃখ কষ্ট হজম করতে না পেরে তার স্বপ্নের প্রজেক্টের সমস্ত ডকুমেন্ট পুড়িয়ে ফেলে। 1 মাস পার হওয়ার পর শ্রেয়া 10টি প্রেগনেন্সি কিট এনে টেস্ট করে, কিন্তু 10টিরই রেজাল্ট নেগেটিভ দেখায়। সে রুলসগুলো ভালোভাবে পড়ে আবারও টেস্ট করালে এবার 10টিই পজিটিভ আসে। সে তো খুশিতে আত্মহারা হয়ে যায়। নিয়মিত চেক আপ করায়, বাচ্চার জন্য মেমোরিও ক্রিয়েট করে। কিছুদিন পর তার বাবা মাকে জানানোর সিদ্ধান্ত নেয় এবং তাদেরকে জানায় যে সে প্রেগনেন্ট। তার মা রেগে তাকে কথা শোনায় আর বলে, এবার তো তোমাকে ওই কারানকেই বিয়ে করতে হবে। শ্রেয়া বলে, তুমি যা ভাবছো আসলে তা নয়, এই বাচ্চার বাবা কারান নয়। কে জানতে চাইলে শ্রেয়া জানায় সে নিজেও জানে না, সে আইভিএফ পদ্ধতির মাধ্যমে প্রেগনেন্ট হয়েছে। এটা শুনে তার মা রেগে তাকে চড় মারে আর বলে, এই বাড়িতে হয় শ্রেয়া থাকবে না হলে সে থাকবে। শ্রেয়া নিজের বাড়ি ছেড়ে যাওয়ার সময় মায়াভরা দৃষ্টিতে বাড়িটিকে দেখে, যে বাড়িতে সে এতগুলো বছর সন্তান হয়ে কাটিয়েছে। আজ নিজের সন্তানের জন্য সেই বাড়িটি ছেড়ে যেতে হচ্ছে। শ্রেয়া একটি বাড়িতে ওঠে আর তাকে সাপোর্ট দেওয়ার জন্য তার খালা সেখানে চলে আসে। এতে শ্রেয়া খুব খুশি হয়। শ্রেয়ার প্রেগনেন্সির যখন 4 মাস তখন সে টিভিতে নিউজ দেখে একজন সিরিয়াল কিলার স্পার্ম ব্যাংকে স্পার্ম ডোনেট করে। এর দুটো কারণ হতে পারে, এক টাকার জন্য আর দুই তার মতো সিরিয়াল কিলার বৃদ্ধির জন্য। শ্রেয়া চিন্তায় পড়ে যায়, তার সন্তানের বাবা আবার এই সিরিয়াল কিলার নয় তো। সে আশ্বিনীর মাধ্যমে অ্যাড্রেস জোগাড় করে খুঁজতে বের হয় তার সন্তানের বাবাকে। আশ্বিনী শ্রেয়াকে বলে, আমি আগেই বলেছিলাম তোমার সন্তানের বাবাকে জানার চেষ্টা করো না। আর এখন 4 মাস হয়ে যাওয়ার পর তুমি জানতে চাচ্ছ সে কে? শ্রেয়া বলে, আমার সন্তানের বাবা সিরিয়াল কিলার কিনা সেটা জানার অধিকার কি আমার নেই? আশ্বিনী তাকে এয়ারপোর্টে ড্রপ করে আর বলে, দেখা হলে আবার বলতে যেও না যে তার সন্তান তোমার গর্ভে। শ্রেয়া বলে, ডোন্ট ওরি, আমি এতটাও বোকা নই, সামলে নিব। শ্রেয়া বলে, আমি মিটিং শেষ করে পিজেমসের কাছে যাব। আসলে শ্রেয়ার অফিসের একটি প্রজেক্ট প্রেজেন্টেশনের জন্য বেঙ্গালুরুতে যেতে হবে, আর পিজেমসের দেয়া অ্যাড্রেসও বেঙ্গালুরুতে। এদিকে একটি হোটেলে নাবিন প্রজেক্ট প্রেজেন্টেশনের সময় সিদ্ধার্থ প্রজেক্ট সম্পর্কে কিছু বললে ক্লায়েন্টের সেটা পছন্দ না হওয়ায় তারা চলে যায়। এতে নাবিন কিছুটা রেগে সিদ্ধার্থকে বলে, সব জায়গায় নিজের পছন্দ উপস্থাপন করাটা বন্ধ করো, এটা প্রফেশনাল বিহেভ নয়। এতে সিদ্ধার্থ রাগ করে সেখান থেকে চলে যায়। একই হোটেলে নিজের প্রজেক্ট নিয়ে স্পিচ দিচ্ছিল শ্রেয়া। সিদ্ধার্থ যাওয়ার সময় সেটা দেখে আর মন্ত্রমুগ্ধের মতো শ্রেয়ার দিকে তাকিয়ে থাকে। স্পিচ শেষে সবাই চলে যাওয়ার পর সিদ্ধার্থ সেখান থেকে যায়। আড্ডা দেওয়ার সময় সিদ্ধার্থ গদা আর সেতুকে শ্রেয়ার কথা জানালে তারা বলে, এটা আর নতুন কি, প্রতিদিনই ঘটছে। সিদ্ধার্থ বলে, ওরকম না, মেয়েটি খুবই সুন্দর ইমপ্রেসিভ প্রেজেন্টেশন দিচ্ছিল, এত সুন্দর ছিল তার কথাগুলো। এদিকে শ্রেয়া অ্যাড্রেস অনুযায়ী এসে দেখে এটা একটি বারের অ্যাড্রেস। শ্রেয়া আশ্বিনীকে ফোন দিলে সে জানায় হয়তো ডোনার মিথ্যে অ্যাড্রেস দিয়েছে। শ্রেয়া বলে, তাহলে কি পিজেমস নামটাও মিথ্যে? তাহলে এখন আমি কি করব? আশ্বিনী তাকে চলে যেতে বললে সে বলে, না, আমি ভিতরে যাব, আমার খুব ক্ষুধা পেয়েছে। তখনই সিদ্ধার্থ শ্রেয়াকে দেখে আর বলে, ও এখানে এসেছে বলে সে শ্রেয়ার কাছে চলে যায়। সিদ্ধার্থ এসে শ্রেয়াকে হাই জানালে শ্রেয়া হেসে বলে, আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল? তোমাকে কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে। সিদ্ধার্থ বলে, আজকের আগে আমাদের দেখা হয়নি, কিন্তু আজকের এক্সপোতে আমি ছিলাম, তোমার প্রেজেন্টেশন অসাধারণ ছিল। শ্রেয়া একা এসেছে কিনা জানতে চাইলে সে জানায় সে এক বন্ধুকে সারপ্রাইজ দিতে এসেছিল, কিন্তু সে নিজেই সারপ্রাইজড হয়ে গেছে কারণ তার বন্ধু আসেনি। সিদ্ধার্থ শ্রেয়াকে তাদের সাথে জয়েন করতে বললে শ্রেয়া জানায় তার ফ্লাইট ধরতে হবে। শ্রেয়া চলে যেতে নিলে তার ফোনে নোটিফিকেশন আসলে সে সিদ্ধার্থের কাছে যায়। সিদ্ধার্থ জানতে চায় শ্রেয়া কি তার জন্য ফ্লাইট ক্যান্সেল করেছে। শ্রেয়া বলে সে এতটাও পরিচিত না যে তার জন্য সে ফ্লাইট ক্যান্সেল করবে, আর পরিচিত হলেও তার জন্য সে ফ্লাইট ক্যান্সেল করতো না।
এখানে ভালো কোনো খাবার পাওয়া যাবে কিনা জানতে চাইলে সিদ্ধার্থ বলে এখানকার চেয়ে তার বাড়ির খাবার অনেক বেশি ভালো। শ্রেয়া বলে এটা কি বেঙ্গালুরুর মেয়ে পটানোর ট্রিক্স? সেতু পরিচিত হয়ে বলে ও মিথ্যে বলছে না, আসলে ওর বাবা খুব ভালো রান্না করে, বিশেষ করে ইলিশ। গদা বলে আমরা তিনজন ছেলে বলে কি তুমি আমাদের সাথে যেতে ভয় পাচ্ছ? আমি বিবাহিত। শ্রেয়া বলে সেজন্যই ভয় পাচ্ছি। এটা বলে তারা হাসাহাসি করে, এমন সময় শ্রেয়ার আবার নোটিফিকেশন আসে ফ্লাইট ক্যান্সেল। ওরা সিদ্ধার্থের বাড়িতে আসে। আস্তে আস্তে ওরা এতটা মজা করে যে কারোরই মনে হয় না এটা তাদের প্রথম দেখা। এক অন্যরকম ভালো লাগা। তাস খেলায় শ্রেয়া জিতে গেলে সিদ্ধার্থের বাবা বলে সিড, তুই তোর কম্পিটিটর পেয়ে গেছিস। সিদ্ধার্থ বলে শুধু কার্ডে নয়, তুমি যদি এক্সপোতে ওর প্রেজেন্টেশন দেখতে, কি মাইন্ড ব্লোয়িং। দেয়ালে সিদ্ধার্থের মায়ের ছবি দেখে তার কথা জানতে চাইলে সিদ্ধার্থের বাবা বলে সে 25 বছর আগেই আমাদের ছেড়ে গেছে, তখন থেকে সিদ্ধার্থ আর সেই রয়েছে। শ্রেয়া জানতে চায় আঙ্কেল, সিঙ্গেল প্যারেন্ট হওয়া কি খুবই কঠিন? সিদ্ধার্থের বাবা বলে হ্যাঁ আবার না, প্যারেন্টিংই কঠিন, তাদের ঠিকভাবে বড় করতে পারছি কিনা তা নিয়ে সন্দেহ। যেখানে তুমি সন্তানের সেফটির কথা না চিন্তা করে একটা দিনও কাটাতে পারবে না। সিদ্ধার্থ খুব জেদি বাচ্চা ছিল, এখনো ও দেরি করে ফিরলে আমাকে চিন্তায় থাকতে হয়। প্যারেন্ট হিসেবে তুমি কখনোই সন্তানের জন্য চিন্তা বন্ধ করতে পারবে না। খাবার খেয়ে শ্রেয়া বলে আঙ্কেল, এটা আমার জীবনে খাওয়া মাছের মধ্যে সবচেয়ে মজার। সিদ্ধার্থ তার মাকে মিস করে কিনা জানতে চাইলে সে জানায় সত্যি বলতে সে মিস করে না, কারণ তার বাবা তাকে যথেষ্ট আদর ভালোবাসা দিয়ে বড় করেছে। শ্রেয়া সিঙ্গেল কিনা জানতে চাইলে সে জানায় সে সিঙ্গেল। তার ফিয়ন্সে তাকে বিয়ের মাত্র কয়েকদিন আগে তারই বেস্ট ফ্রেন্ডের সাথে মিলে তাকে চিট করেছে। সিদ্ধার্থ বলে তারও এনগেজমেন্টের দিন তার গার্লফ্রেন্ড আসেনি। সিদ্ধার্থের গার্লফ্রেন্ড কেন এনগেজমেন্টে আসেনি জানতে চাইলে সিদ্ধার্থ জানায় নিরুপমা বাচ্চা চায়, কিন্তু সে চায় না। সব সম্পর্কই কেন বিয়ে আর বাচ্চাতে গিয়ে শেষ হতে হবে? এটা কি নিয়ম নাকি অন্য কিছু? প্রথম দেখায় ভালো লাগা মানুষটা নিজের এতটা বিপরীতে দাঁড়িয়ে এটা বুঝতে পেরেই শ্রেয়ার মুখ যেন একেবারেই ফ্যাকাশে হয়ে যায়। এই মানুষটা এমনও হতে পারে এটা ভেবেই যেন সে স্তব্ধ হয়ে যায়। সিদ্ধার্থ ক্লোজ হতে নিলে কোনো রকমে সে বলে আমাকে যেতে হবে। তাকে ক্যাব ডেকে দিতে বললে সিদ্ধার্থ নিজেই তাকে ড্রপ করে দেয়। চলে যাওয়ার সময় শ্রেয়া এটাই শেষ দেখা মনে করে সিদ্ধার্থকে হাঁক করে। সিদ্ধার্থের সাথে দেখা হওয়াটা যতটা আনন্দের ছিল, বিদায়টা ততটাই বিষণ্ণ হলো। প্রতিটি ছেলের প্রতি অগাধ বিশ্বাসহীনতা নিয়ে নিজের পেটে হাত রেখে তার ভবিষ্যৎ সন্তানকে বলে প্লিজ তুমি ছেলে হইও না। কিন্তু ভাগ্য তো বদলানো যায় না, ছেলে না চাইলেও তার একটি ছেলেই হয়। কেটে যায় 8টি বছর। শ্রেয়ার কোম্পানির বস সবার উদ্দেশ্যে বলে বিশ্বমিত্র কোম্পানি চেন্নাই, বেঙ্গালুরু, মুম্বাই এবং কলকাতায় তাদের সাথে কাজের জন্য 12টি ডিজাইন শর্ট আউট করেছে। তার মধ্যে একটি আমাদের শ্রেয়ার সাবমিট করা ডিজাইনও রয়েছে। সবাই শ্রেয়া আর তার বসকে শুভেচ্ছা জানায়। শ্রেয়া তার বসকে বলে এখনও 11টি কোম্পানি রয়েছে। বস বলে আমি জানি প্রতিযোগিতা কঠিন হবে, তবে তুমি যদি প্রজেক্টটা আমাদের জন্য নিয়ে আসতে পারো তাহলে তোমাকে এই কোম্পানির পার্টনার করে নিব। শ্রেয়া পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বসের সাথে হাত মিলিয়ে বলে প্রজেক্ট আমরাই পাবো। পার্থিবের স্কুলে ফাদার্স ডে চলছে। সবার মতো পার্থিবকেও তার বাবাকে নিয়ে কিছু বলতে হবে। পার্থিব মিথ্যে বলে দেয় যে তার বাবা আর্মিতে ছিল আর পাকিস্তানের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। সিদ্ধার্থ রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বল এসে তার মাথায় লাগে। পার্থিব ভাব নিয়ে বল আনতে গেলে সিদ্ধার্থ জানতে চায় বল কে মেরেছে। পার্থিব জানায় সেই মেরেছে। সিদ্ধার্থ সেটাকে কিক দিয়ে দূরে ফেলে দেয়। পার্থিব রেগে বলে তুমি এখন আমাকে নতুন বল কিনে দিবে। সিদ্ধার্থ বলে সরি বলো তাহলে কিনে দিব। কিন্তু পার্থিব সরি বলবে না। আসলে এটাই শ্রেয়ার ছেলে পার্থিব, আর ছেলে তো বাবার মতোই হবে তাই না? পার্থিব পিছনে তাকিয়ে দেখে সিনিয়ররা রেগে তার দিকেই তাকিয়ে আছে। পার্থিব ভিডিও গেম খেলে। শ্রেয়া এসে ডাকলেও সে রেসপন্স করে না। শ্রেয়া কাছে গিয়ে বলে 10 বার ডেকেছি, তুমি রেসপন্স কেন করছো না? পার্থিব বলে প্রথমবারই যখন রেসপন্স করিনি তারপরও ডাকতে গেলে কেন? হোমওয়ার্ক করেছো কিনা জানতে চাইলে সে জানায় করেছে। সে ভায়োলেন্ট গেম কেন খেলছে জানতে চাইলে বলে সেলফ ডিফেন্সের জন্য। শ্রেয়া বলে তোর কি সব উত্তর রেডিই থাকে? পার্থিব বলে তাহলে প্রশ্ন করা বন্ধ করো। শ্রেয়া বলে তুই কার মতো হয়েছিস? পার্থিব বলে তুমিই তো বলো তোমার মতো। এবার শ্রেয়া হেসে দেয়। শ্রেয়ার বাবা ফোন দিলে শ্রেয়া জানায় পার্থিব এখন কথা বলবে না।
শ্রেয়া কেমন আছে জানতে চাইলে সে জানায়, আমি জানি তুমি তোমার নাতির জন্য ফোন দিয়েছো, আমার জন্য নয়। শ্রেয়ার বাবা বলে, তোদের মা মেয়ের ইগোর মধ্যে আমি ফেঁসে গেছি, কি করব বল। শ্রেয়া তার খালাকে বলে, আমি বুঝতে পারছি না পার্থিব এভাবে কথা বলা কোথা থেকে শিখেছে। শ্রেয়ার খালা বলে, আমি বুঝতে পারছি, সে মূলত শ্রেয়াকেই মেন করে। শ্রেয়া বলে, আমি মোটেও এমন ছিলাম না। শ্রেয়ার খালা বলে, তাহলে তার বাবার মতো, আর আমরা তো সেটা কোনোদিনও জানতেও পারবো না। এর মধ্যে প্রতিবেশী বিবেক এসে কফি পাউডার চাইলে শ্রেয়া তার খালাকে বলে, এসে গেছে তোমার কফি পাউডার। শ্রেয়ার খালা বলে, বেচারি 2 বছর যাবৎ চেষ্টা করছে, এ পর্যন্ত হয়তো 20 কেজি কফি নেওয়া হয়ে গেছে, একটা সুযোগ দিলেই তো পারিস। শ্রেয়া বলে, আমিও কাউকে ভালোবাসতে কারো হাত ধরে সূর্যাস্ত দেখতে চেয়েছিলাম, কিন্তু আমি ভালোবাসার প্রতি বিশ্বাস হারিয়েছি। শ্রেয়ার খালা বলে, আমি তোকে বিয়ে করতে বলছি না, শুধু চেনার জন্য একটু ঘুরতে যেতেই পারিস। তুমি যাও বলে শ্রেয়া চলে যায়। পার্থিব তার নানার সাথে কথা বলার সময় তাকে একটি ফুটবল কিনে দিতে বলে, আর বলে সে যদি নতুন ফুটবল না কিনে দেয় তাহলে আদিত্য তাকে তাদের টিম থেকে বের করে দিবে, কারণ এক অসভ্য লোক ইচ্ছাকৃতভাবে তাদের বলটি লাথি মেরে কম্পাউন্ডের বাইরে দিয়ে দিয়েছে। শ্রেয়া এসব দরজায় দাঁড়িয়ে শুনে জানতে চায় সে কে। পরের দিন সবাই খেললেও পার্থিবকে দাঁড়িয়ে থাকতে দেখে সিদ্ধার্থ তাকে খোঁচা দিয়ে বলে, ওরা কি তোমাকে টিম থেকে বের করে দিয়েছে? পার্থিব কোনো কথা না বলে সিদ্ধার্থের পিছনে তাকালে সিদ্ধার্থ তাকে অনুসরণ করে তাকালে সে সেখানে শ্রেয়াকে দেখে অবাক হয়। শ্রেয়া জানতে চায়, তুমি এখানে কি করছো? পার্থিব বলে, মা, এই সেই লোক যে বল ফেলে দিয়েছে। শ্রেয়া বলে, পার্থিব, বড়দের সাথে এভাবে কথা বলতে হয় না। সিদ্ধার্থ জানতে চায়, এ তোমার ছেলে? পার্থিব শ্রেয়ার ছেলে জানতে পেরে সিদ্ধার্থ মিষ্টি করে হাই বললেও পার্থিব তাদের মুখ বেঁচিয়ে চলে যায়। মাকে এনেছিল তার বিচার করতে, আর তারাই মিলে গেল। সিদ্ধার্থ এখানে কেন এসেছে জানতে চাইলে সে জানায়, একটি প্রজেক্টের জন্য এসেছে, 3-4 মাস থাকবে। অ্যাড্রেস খুঁজে আসার কারণে সিদ্ধার্থের মিটিংয়ে আসতে দেরি হয়ে যায়। সে এক্সকিউজ দিয়ে বসতে গেলেই শ্রেয়া এবং সে দুজন দুজনকে দেখে অবাক হয়। মিটিং শেষে দুজন একসাথে খেতে গেলে শ্রেয়াকে ওয়াইন খেতে দেখে সিদ্ধার্থ জানতে চায়, সে ড্রিঙ্ক করে? শ্রেয়া হা জানিয়ে বলে, যখন সে বেঙ্গালুরু গিয়েছিল তখন সে প্রেগনেন্ট ছিল। সিদ্ধার্থ বিস্মিত হয়ে বলে, ও। শ্রেয়া বলে, তাহলে আমরা কম্পিটিটর হয়ে গেলাম। সিদ্ধার্থ বলে, আমার মনে হয় না, যে কোনোভাবেই হোক প্রজেক্টটা আমিই পাবো। শ্রেয়া বলে, ওভার কনফিডেন্ট ভালো না। সিদ্ধার্থ বলে, দেখা যাক, এজন্য আবার আমাদের বন্ধুত্ব নষ্ট হবে না তো? শ্রেয়া হেসে বলে, আমরা যে বন্ধু সেটা এইমাত্রই জানলাম, 8 বছরে মাত্র 2বার দেখা হয়েছে। সিদ্ধার্থ বলে, বন্ধুত্বের জন্য কখনো কখনো এটুকুই যথেষ্ট। তখন সিদ্ধার্থের ফোন আসলে সে উঠে যায়। সিদ্ধার্থের বস জানায়, স্কাইলাইন নামে চেন্নাইয়ের একটি আর্কিটেক্ট কোম্পানি আমাদের বড় কম্পিটিটর। সিদ্ধার্থ বুঝতে পারে সে শ্রেয়ার কথাই বলছে। সিদ্ধার্থ এসে শ্রেয়াকে জানায় তার বস বলেছে এই প্রজেক্টটা পেলে তাকে পার্টনার করে নেবে। শ্রেয়া খুশি হয়ে চেয়ার্স করে। পার্থিবের প্রিন্সিপাল শ্রেয়াকে স্কুলে ডেকে পার্থিবের মারামারির কথা জানালে শ্রেয়া বলে, পার্থিব একটি ভদ্র ছেলে, এমনি এমনি ও কাউকে মারতে পারে না। প্রিন্সিপাল পার্থিবের দিকে তাকিয়ে বলে, ও হয়তো কোনো কারণে ডিস্টার্ব আছে। স্কুলে আমরা বেস্ট ট্রাই করছি, বাকিটা তো আপনাকেই দেখতে হবে। রাতে পার্থিবের কাছে শ্রেয়া জানতে চায় স্কুলে কি হয়েছিল। পার্থিব জানায় তার বাবার কথা জানতে চাইলে সে তাদেরকে মিথ্যা বলে যে তার বাবা একজন সোলজার ছিল আর টেরোরিস্টদের সাথে ফাইট করতে গিয়ে মারা গেছে। কুনাল নামের একজন তার বাবার র্যাঙ্ক জানতে চায়। পার্থিব বলতে না পারলে সবাই বুঝে যায় পার্থিব মিথ্যা বলেছে, তাই সবাই তাকে নিয়ে মজা করেছে। এজন্য স্কুল শেষে সে কুনালকে মেরেছে। পার্থিব আরও বলে, প্রত্যেককেই আমাকে টেস্ট টিউব বেবি বলে। টেস্ট টিউব বেবি আসলে কি? সবার মতো আমার বাবা নেই কেন? শ্রেয়ার খালা দরজা থেকে এটা শুনেই চলে যায়। শ্রেয়া কি বলবে বুঝতে না পেরে সে পার্থিবকে বোঝায়, টেস্ট টিউব বেবি হচ্ছে স্পেশাল, যারা সবার থেকে আলাদা, সুপার হিরোদের মতো। পার্থিব বলে, সুপার হিরোদের তো সুপার পাওয়ার থাকে, তাহলে আমার নেই কেন? শ্রেয়া বলে, ঠিক সময়ে চলে আসবে, এখন ঘুমাও। শ্রেয়া আশিনীকে বলে, সে যখন প্রেগনেন্ট ছিল তখন সে একজনের প্রতি অ্যাট্রাকটিভ হয়েছিল, এখন সে তার প্রতিবেশী। সে বুঝতে পারছে না কিভাবে সে তাকে এড়িয়ে চলবে। আশিনী জানতে চায়, এড়িয়ে চলার কি দরকার? শ্রেয়া বলে, আমি চাই না সে আমার প্রতি দুর্বল হোক। আশিনী বলে, সে তো তোর তাকানো দেখেই বোঝা যাচ্ছে কে কার প্রতি দুর্বল। লিফট দিয়ে নামার সময় পার্থিব ইচ্ছাকৃতভাবে এলোমেলো বাটন চাপতে থাকে, যাতে সিদ্ধার্থের সময় নষ্ট হয় আর সে বিরক্ত হয়। সিদ্ধার্থ লিফটে কিছুই না বলে নিচে এসে জানতে চায়, এবার খুশি তো?
পার্থিব গাড় নাড়িয়ে নো বলে দুজন দুদিকে চলে যায়। অফিস থেকে এসে শ্রেয়া পার্থিবকে খুঁজে না পেয়ে খালার কাছে জানতে চায় পার্থিব কোথায়। খালা জানায় ও তো নিচেই খেলছিল। তারা পার্থিবকে সব জায়গায় খুঁজে কোথাও না পেয়ে শ্রেয়া সিদ্ধার্থের কাছে জানতে চায় পার্থিব কি এখানে এসেছে। কি হয়েছে জানতে চাইলে শ্রেয়া জানায় পার্থিবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সিদ্ধার্থ পুলিশকে ফোন করে। পুলিশ পার্থিবের বাবা কোথায় জানতে চাইলে শ্রেয়া জানায় সে সিঙ্গেল প্যারেন্টস। ডিভোর্স কিনা জানতে চাইলে শ্রেয়াকে আমতা আমতা করতে দেখে সিদ্ধার্থ হাঁ বলে জানায় তাদের কন্ট্রাক্ট নেই। পুলিশ বলে আমরা 5 কিলোমিটার এরিয়া খোঁজ করছি, কিডন্যাপিং হলে কেউ হয়তো দেখে থাকবে। কিডন্যাপিং এর কথা শুনে শ্রেয়া ঘাবড়ে যায়। পুলিশ বলে শ্রেয়ার এক্স হাজবেন্ডও তো না বললে তার ছেলেকে নিয়ে যেতে পারে। শ্রেয়া ঘাড় নেড়ে জানায় সেই সম্ভাবনা নেই। সিদ্ধার্থ শ্রেয়াকে বলে তুমি বাসায় অপেক্ষা করো, আমরা যে কোনোভাবে পার্থিবকে খুঁজে নিয়ে আসব। শ্রেয়ার খালা অসুস্থ হয়ে পড়ে আর শ্রেয়া পার্থিবের খেলনা নিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। বৃষ্টি হচ্ছে সেদিকে শ্রেয়ার কোনো খেয়ালই নেই। সে বাইরে বেঞ্চে বসে অপেক্ষা করছে। তখনই সিদ্ধার্থ পার্থিবকে নিয়ে আসলে শ্রেয়া গিয়ে তাকে জড়িয়ে ধরে। কোথায় ছিল জানতে চাইলে সিদ্ধার্থ বলে রেলওয়ে স্টেশনে। পার্থিব জানায় সে শ্রেয়া এবং আশ্বিনীকে বলতে শুনেছে তার বাবা বেঙ্গালুরুতে রয়েছে। সিদ্ধার্থ বলে ও বেঙ্গালুরুর ট্রেনের জন্য অপেক্ষা করছিল। ট্রেন আসলেও ট্রেনে ওঠার আগেই আমরা সেখানে পৌঁছে যাই। সিদ্ধার্থ যোগ্য বাবার মতো শাসন করে পার্থিবকে বলে এরপর আমাদের না বলে কোথাও যাবে না, সন্ধ্যা 6টার মধ্যে বাসায় ফিরবে। আমি প্রতিদিন তোমার মাকে ফোন করে খবর নেব, বুঝতে পেরেছ? পার্থিব গাড় নেড়ে জানায় হ্যাঁ, সে বুঝতে পেরেছে। পরের দিন সিদ্ধার্থ পার্থিবকে একটি বল এনে দেয়। এতে পার্থিব থ্যাঙ্কস জানালেও খুশি হয় না। কি হয়েছে জানতে চাইলে পার্থিবের ফ্রেন্ড জানায় আদিত্য বলেছে পার্থিব খেলা পারে না, তাই তাকে তাদের টিমে নিবে না। ওদের সাথেই কেন খেলতে হবে জানতে চাইলে ছেলেটি আবার বলে ওদের সাথে প্র্যাকটিস করলেই স্কুলের ফুটবল টিমে সিলেক্ট হবে। শুরু হয় বাবার কাছে ছেলের প্রশিক্ষণ। ফুটবল প্র্যাকটিস, অফিসের কাজ সব মিলিয়ে ভালোই কাটছিল সিদ্ধার্থের দিন। বিশ্বমিত্র কোম্পানি 12 জন থেকে 6 জনকে সিলেক্ট করে আর তাদের নেক্সট মিটিং বেঙ্গালুরুতে হবে বলে জানায়। সিদ্ধার্থ বিবেককে 1 বছরের কফি পাউডার দিয়ে বলে আর যেন কফির জন্য ওই বাসায় না যায়। একদিন শ্রেয়া সিদ্ধার্থকে বলে আমি ম্যারিড বা ডিভোর্সি কোনোটাই নই। 8 বছর আগে আইভিএফ পদ্ধতির মাধ্যমে প্রেগনেন্ট হয়েছিলাম। এই কমিউনিটির এক একজন এক একটা মনে করে, কিন্তু সত্যিটা কেউই জানে না, শুধু তোমায় বললাম। 8 বছর ধরে আমার মা আমার সাথে কথা বলে না। পার্থিবের ওর বাবার সম্পর্কে অনেক প্রশ্ন ছিল, কিন্তু তুমি আসার পর সেগুলো বন্ধ হয়েছে। থ্যাঙ্কস ফর এভরিথিং। সিদ্ধার্থ বলে তুমি সবাইকে খুশি করতে পারবে না, তার চেয়ে তুমি তোমার মনের কথা শুনেছো, এটাই ভালো। শ্রেয়া বেঙ্গালুরুর উদ্দেশ্যে বের হওয়ার সময় দেখে তার খালা অসুস্থ, এজন্য সে আর বেঙ্গালুরু যেতে চায় না। যেহেতু প্রজেক্টটা তার জন্য ইম্পর্টেন্ট, তাই তার খালা তাকে যেতে বলে। সিদ্ধার্থ শ্রেয়াকে তার সাথে যেতে বলে। শ্রেয়া পার্থিব কার কাছে থাকবে বললে সিদ্ধার্থ পার্থিবকেও তাদের সাথে নিয়ে যেতে বলে। তারা অনেক মজা করতে করতে বেঙ্গালুরুতে পৌঁছায়। এটা যেন অলিখিত ফ্যামিলি ট্রিপ। সিদ্ধার্থরা মিটিং শেষে বাসায় ফিরে দেখে পার্থিব আর তার দাদা ফুটবল খেলছে। সিদ্ধার্থ পার্থিবকে বলে বাবা কিন্তু স্টেট লেভেলের খেলোয়াড়। সিদ্ধার্থের বাবা বলে পার্থিব তুমি কি জানো সিদ্ধার্থ একজন সফল ফুটবল খেলোয়াড় ছিল, পায়ের ইনজুরির কারণে খেলা বন্ধ করতে হয়েছে। শ্রেয়া বলে তার মানে ফুটবল আপনাদের রক্তে রয়েছে, বুঝেছেন কিছু? আসলে এ কথাটা সত্যি যে রক্ত কথা বলে। এমন সময় গদা এসে সিদ্ধার্থকে বলে তার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছে। নিরুপমাকে দেখে সিদ্ধার্থ অবাক হয়। তখনই সেখানে শ্রেয়া আসলে সিদ্ধার্থ নিরুপমাকে দরজার আড়াল করে রাখে। শ্রেয়া নিরুপমা দুজনে উকি দিলে তাদের দেখাটা হয়েই যায়। সিদ্ধার্থ শ্রেয়ার কাছে নিরুপমাকে ফ্রেন্ড বলে পরিচয় করায়। সিদ্ধার্থ নিরুপমাকে বলে আমি ভেবেছিলাম তুমি মুম্বাইয়ে সেটেলড হয়েছো। নিরুপমা জানায় সে বেঙ্গালুরুতে একেবারে ফিরে এসেছে। সকালে গদার সাথে দেখা হয় আর সেই এখানে আসতে বলল তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। হয়তো সেটা ঠিক হয়নি, সরি। সিদ্ধার্থ জানায় সে সারপ্রাইজড হয়েছে। তাদের এসব কথা শুনে শ্রেয়ার কিছুটা মন খারাপ হয়, কিন্তু সে কিছুই বলে না। নিরুপমা সিদ্ধার্থকে বলে আমি কি তোমার বন্ধু? সিদ্ধার্থ বলে আর কি বলতাম। নিরুপমা বলে অ্যাটলিস্ট এক্স গার্লফ্রেন্ড বলতেই পারতে। নিরুপমা শ্রেয়ার সম্পর্কে জানতে চাইলে সিদ্ধার্থ জানায় শ্রেয়া চেন্নাইয়ে তার প্রতিবেশী, দুজনেরই বেঙ্গালুরুতে প্রজেক্ট রয়েছে, তাই একসাথে এসেছে। নিরুপমা জানায় সেও চেন্নাইয়ে একটি কাজে যাচ্ছে, সে কি তাদের সাথে যেতে পারে? সিদ্ধার্থের ইচ্ছা না থাকা সত্ত্বেও না করতে পারে না।
সিদ্ধার্থ শ্রেয়াকে জানায় নিরুপমার কাজের জন্য সেও আমাদের সাথে যাচ্ছে। শ্রেয়া বলে, তোমার গাড়ি তোমার গার্লফ্রেন্ড, আমায় কেন বলতে হবে? নিরুপমা কোন হোটেলে উঠবে জানতে চাইলে সে জানায় সে সিদ্ধার্থের সাথেই থাকবে। এটা শুনে শ্রেয়ার আরো মন খারাপ হয়, কিন্তু কিছুই করার নেই। রুমে ঢুকেই নিরুপমা সিদ্ধার্থকে জড়িয়ে ধরে। শ্রেয়া পার্থিবের ব্যাগ নিতে এসে তাদের এই অবস্থায় দেখে ফেলে আর স্যাড মুখে ব্যাগ নিয়ে তাড়াতাড়ি চলে যায়। নিরুপমা ক্ষমা চেয়ে বলে, আসলে তোমাকে দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেছে, নিজেকে সামলাতে পারিনি। এখনো আমি তোমাকে অনেক ভালোবাসি। সেদিন না আসার অনেক কারণ ছিল, তার জন্য আমি অনুতপ্ত। আর আমাদের বিয়েটা হলেও আমাদের আলাদাই হয়ে যেতে হতো। গদা বলল, তুমি আমাকে এখনো ভুলতে পারোনি আর এখনো সিঙ্গেল রয়েছো, তাই আমি নিজেদের আরেকটি সুযোগ দিতে চাই। সিদ্ধার্থ হাত ছাড়িয়ে নিলে নিরুপমা বলে, তোমাকে এখনই কিছু বলতে হবে না। সব ভুলে আমায় মেনে নাও সেটাও বলবো না, শুধু স্বাভাবিক থাকো। পরের দিন পার্থিব স্কুল থেকে সোজা সিদ্ধার্থের বাসায় আসে। সিদ্ধার্থ ওয়াশরুমে জানতে পেরে পার্থিব ওয়াশরুমের সামনে গিয়ে সিদ্ধার্থকে বলে সে স্কুলের টিমে সিলেক্ট হয়ে গেছে। সিদ্ধার্থ ওয়াশরুম থেকেই বলে, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। সিদ্ধার্থ বের হয়ে পার্থিবের সাথে হাসি খুশিভাবে সেলিব্রেট করে। এটা দেখে নিরুপমা বেশ খুশি হয়, কেননা যেই সিদ্ধার্থ বাচ্চা পছন্দই করতো না সেই আজ বাচ্চার সাথে এতটা আনন্দ করছে। পার্থিব যাওয়ার সময় বলে, কাল আমার বার্থডে পার্টি, ভুলো না কিন্তু। সিদ্ধার্থ বলে সে অবশ্যই যাবে। পরের দিন বিশ্বমিত্র কোম্পানি তার মিটিংয়ে জানায় এখন আর তারা 3 জন রয়েছে। 48 ঘন্টার মধ্যে তাদের রিভাইজ কস্টিং এবং স্পেসিফিকেশন জমা দিতে বলা হয়। সিদ্ধার্থ পাশের জনকে কংগ্রাস করে শ্রেয়ার দিকে তাকায়, কিন্তু শ্রেয়া তার দিকে না তাকিয়ে মনোযোগ দিয়ে ডিরেকশন শুনতে থাকে। মিটিং থেকে বের হয়ে সিদ্ধার্থ শ্রেয়াকে বলে, তুমি আমার সাথে শত্রুর মতো আচরণ কেন করছো? জাস্ট একটা প্রজেক্টই তো। শ্রেয়া বলে, এর জন্য আমি আমার সবটা দিয়ে কাজ করেছি। শ্রেয়া সিদ্ধার্থকে আরও বলে, পার্থিবের বার্থডে, সে বলেছিল তুমি আসবে। সিদ্ধার্থ যাবে বললে শ্রেয়া বলে, তোমার গার্লফ্রেন্ডকেও নিয়ে এসো। সিদ্ধার্থ কিছুটা রেগে বলে, ও আমার গার্লফ্রেন্ড নয়। শ্রেয়া জানতে চায় তাহলে? সিদ্ধার্থ বলে, এক্স গার্লফ্রেন্ড। শ্রেয়া বলে, ও পালানো বউ। এতে সিদ্ধার্থ কষ্ট পেয়ে একাই চলে যায়। পার্থিব আর সিদ্ধার্থ প্র্যাকটিসের সময় নিরুপমা দূরে বসে সেটা দেখে, আর শ্রেয়া সেখানে গিয়ে সিদ্ধার্থকে ধন্যবাদ দিয়ে বলে, ও তোমার জন্যই সিলেক্ট হয়েছে। সিদ্ধার্থ বলে, ওর ট্যালেন্ট না থাকলে ও কখনোই সিলেক্ট হতো না। নিরুপমার এটা দেখে খারাপ লাগলেও তার কিছুই বলার থাকে না। শ্রেয়াদের যাওয়ার দিকে সিদ্ধার্থ যেভাবে তাকিয়ে থাকে তাতে নিরুপমা বুঝে যায় যে তার এখান থেকে চলে যাওয়া উচিত। নিরুপমা সিদ্ধার্থকে বলে, আমরা কি আজ ডিনারে যেতে পারি? সিদ্ধার্থ বলে, আজ পার্থিবের জন্মদিন, সেখানে যেতে হবে। নিরুপমা বলে, আমি কাল চলে যাচ্ছি। আমি আসার পর থেকে তুমি আমার সাথে একটুও সময় কাটাওনি। আমরা না হয় উইশ করেই যাব। সিদ্ধার্থ বলে, সরি, আমি ওকে প্রমিস করেছি। নিরুপমা ভেবে বলে, তুমি শ্রেয়াকে ভালোবাসো তাই না? সিদ্ধার্থ থমকে নিরুপমার দিকে তাকায়। নিরুপমা বলে, প্রথমে ডাউট হলেও নিজেকে ভুল ভেবেছিলাম। তুমি তো বাচ্চা, কমিটমেন্ট পছন্দ করো না। তার মধ্যে শ্রেয়া একজন সিঙ্গেল মাদার। কিন্তু এখন বুঝতে পারছি, তুমি যেভাবে শ্রেয়ার দিকে তাকাও, ওর বাচ্চার সাথে মিশে যাও, মনে হয় তোমাদের সম্পর্ক কত বছরের। আর তুমি প্রেমে পড়লে কেমন হও সে তো কেবল আমিই জানি। তাই আমি বুঝতে পারছি যে তুমি শ্রেয়াকে ভালোবাসো, হয়তো তুমি এখনো সেটা বুঝতে পারোনি। বলে নিরুপমা চলে যায়। তখনই সিদ্ধার্থের বস ফোন দিয়ে বলে, বিশ্বমিত্র প্রজেক্টটা আমরা পেয়ে গেছি। সিদ্ধার্থ জানতে চায় কিভাবে। সিদ্ধার্থের বস জানায়, বিশ্বমিত্রের সিনিয়র বিপি তার বন্ধু। আমাদের কম্পিটিটরের কোটেশন এখন আমার কাছে, তোমাকে মেইল করেছি, ফাইনাল চেক করে পাঠিয়ে দিও। আর কংগ্রাস, ডিল অনুযায়ী তুমি এখন আমার পার্টনার। এদিকে সিদ্ধার্থ বার্থডে পার্টিতে আসছে না দেখে শ্রেয়া আর পার্থিব দুজনেরই মন খারাপ হয়। পার্থিব মন খারাপ করে কেক কাটতেই যাবে, তখনই আয়রন ম্যানের কস্টিউম পরে সিদ্ধার্থ সেখানে হাজির হয়। তাকে এভাবে দেখে দুজনেই খুব খুশি হয়ে যায়। পার্থিব কেক কেটে আগে সিদ্ধার্থকে খাওয়ালে শ্রেয়ার খালা আর শ্রেয়া দুজনেই অবাক হয়। কেক নিতে এসে শ্রেয়ার খালা শ্রেয়াকে বলে, তুই পার্থিবকে খেয়াল করেছিস? আমার মনে হয় তুই সিদ্ধার্থকে বিয়ে করে নি। শ্রেয়া বলে, তুমি এমনভাবে বলছো যেন ও আমাকে প্রপোজ করেছে। তাছাড়া ওর গার্লফ্রেন্ড রয়েছে। খালা বলে, তুই হয়তো খেয়াল করিসনি। ও তোর দিকে যেভাবে তাকায় তাতে বোঝাই যায় তোকে কতটা পছন্দ করে। শ্রেয়া সিদ্ধার্থের কাছে জানতে চায় তার এক্স কোথায়। সিদ্ধার্থ জানায় ও চলে গেছে।
সিদ্ধার্থ তার কস্টিউম চেঞ্জ করার জন্য শ্রেয়ার ওয়াশরুমের কথা জানতে চাইলে সে তার রুম দেখিয়ে দেয়। সিদ্ধার্থ শ্রেয়ার রুম দেখার সময় শ্রেয়া আর পার্থিবের একটি ছবি দেখে তা নিতে গেলে একটি কাগজ ল্যাপটপের উপর পড়ে যায়। সেটা তুলতে গেলে হাতের টাচ লেগে ল্যাপটপের আলো জ্বলে উঠলে সেখানে সিদ্ধার্থ প্রজেক্ট সামারি দেখতে পায়। সিদ্ধার্থ সেটা দেখতে নিলে তখনই শ্রেয়া সেখানে চলে আসে। সিদ্ধার্থ কি করছে জানতে চাইলে সে বলে সিদ্ধার্থ তাকে হেল্প করছিল আর প্রজেক্টটা সে পেয়ে গেছে। শ্রেয়া তাকে ভুল বুঝে বলে, নিজেকে এতটাও বড় মনে করো না, এজন্যই তুমি পার্থিবকে ব্যবহার করেছো, বলে তাকে সেখান থেকে বের করে দেয়। দেখা যায় ফাইনালি প্রজেক্টটা শ্রেয়াই পায়। শ্রেয়ার বস শ্রেয়াকে জানায় বেঙ্গালুরু কম্পিটিটর শেষ মুহূর্তে তাদের প্রস্তাব তুলে নিয়েছে, এজন্যই প্রজেক্টটা আমাদের হয়েছে। আর প্রজেক্টটা আমাদের হওয়ার জন্য সে রিকমেন্ডও করেছিল। শ্রেয়া বুঝতে পারে এটা সিদ্ধার্থই করেছে। শ্রেয়া আর পার্থিব দুজনেই সিদ্ধার্থকে খুব বেশি মিস করে। হঠাৎ একদিন পার্থিবকে আবারও খুঁজে পাওয়া যায় না। শ্রেয়া সব জায়গায় খুঁজে পুলিশের কাছে আসলে পুলিশ বলে, আপনি আবার আপনার ছেলেকে হারিয়ে ফেলেছেন। তখন শ্রেয়ার বাবা মা সেখানে আসে। শ্রেয়া এত বছর পর মাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর শ্রেয়ার মা বারবার ক্ষমা চায়। শ্রেয়ার বাবা বলে, তোর খালা তোর মাকে পার্থিবের মিসিং এর কথা জানালে সে তো হাউমাউ করে কেঁদে এখানে চলে এসেছে। তখন শ্রেয়ার খালার নাম্বারে কল আসে। শ্রেয়ার খালা জানায় পার্থিব বেঙ্গালুরুতে সিদ্ধার্থের বাড়িতে। সবাই অবাক হয় আর শ্রেয়ার মা জানতে চায় সিদ্ধার্থকে। সিদ্ধার্থ দরজা খুলে পার্থিবকে দেখে অবাক হয়। পরের দিন পার্থিবের স্কুলে ফাইনাল ম্যাচ ছিল, তাই সিদ্ধার্থ পার্থিবকে সরাসরি স্কুলেই নিয়ে যায়। পার্থিব মায়ের বকার ভয়ে মাথা নিচু করে রাখলে সিদ্ধার্থ বলে, যা বলার ম্যাচের পরে বলো। শ্রেয়া হ্যাঁ বললে পার্থিব খেলতে চলে যায়। শ্রেয়া সিদ্ধার্থকে থ্যাংক ইউ সরি দুটোই বলে। ম্যাচ শুরু হয়। সিদ্ধার্থ শ্রেয়াকে বলে সে ফাইনালি চাকরিটা ছেড়ে দিয়েছে। শ্রেয়া অপরাধ বোধ থেকে সরি বলে। সিদ্ধার্থ হেসে বলে, আমি 8 বছর যাবৎ এই চাকরিটা ছাড়ার চেষ্টা করছি, ফাইনালি তোমাকে দেখেই আমি সাহস করতে পেরেছি। তুমি নিজের মনের কথা শুনে সিঙ্গেল প্যারেন্টিংটাও কি ইজিলি করছো। শ্রেয়া জানতে চায় তো এখন কি করবে। সিদ্ধার্থ বলে, রিস্ক নেব, ভাবছি নিজেই একটি ফার্ম খুলব। সে আরও বলে, পার্থিব যখন বেঙ্গালুরুতে, আমি তখন চেন্নাইয়ের জন্য বের হচ্ছিলাম। আমি তোমাদের দুজনকে না দেখে থাকতেই পারছিলাম না। তুমি আমার ইন্সপিরেশন, সব কিছু। আই লাভ ইউ। সত্যি বলতে তুমি আর পার্থিব আমাকে বুঝিয়েছ আমি জীবনে কি মিস করেছি। পার্থিবকে আমি আমার ছেলের মতো দেখব। না, পার্থিব আমারই ছেলে। তখনই পার্থিব গোল করে আর সবাই তাকে উঁচু করে সেলিব্রেট করে। আর শ্রেয়া সিদ্ধার্থের কাঁধে মাথা রেখে বুঝিয়ে দেয় সেও এটাই চায়। এরপর তারা সেতুর বিয়েতে আসে। সিদ্ধার্থ আর পার্থিব একই ড্রেস পরেছে আর তারা একই স্টাইল করছে। এটা দেখে শ্রেয়া হাসে। এরপর সিদ্ধার্থ গদা সেতুরা সেদিনের স্পার্ম ডোনেট নিয়ে হাসাহাসি করে। তখন সেখানে শ্রেয়া এসে জানতে চায় কি হয়েছে। গদা বলতে গেলেও সিদ্ধার্থ আর সেতু তাকে থামিয়ে দেয়। শেষ পর্যন্ত তাদের দুজনের কারোরই জানা হয় না যে পার্থিব তাদের দুজনেরই সন্তান। শ্রেয়া আর সিদ্ধার্থ সিদ্ধার্থের একটি প্রজেক্ট দেখে আর শ্রেয়া জানতে চায় তুমি কি পার্টনার খুঁজছো। সিদ্ধার্থ জানতে চায় বিজনেস পার্টনার নাকি লাইফ পার্টনার। শ্রেয়া বলে আমি দুটোই হতে পারি। সিদ্ধার্থ বলে তুমি কি বিয়ে করতে চাও। শ্রেয়া ভেবে জানায় না, মানে সিদ্ধার্থের বিয়ে না করে ভালোবাসার রোগটা রয়েই গেছে। তারা হাত ধরে পার্থিবের কাছে গেলে পার্থিব আদেশের ভঙ্গিতে সিদ্ধার্থকে বল আনতে বলে। এতে তারা সবাই হাসে আর সিদ্ধার্থ বল আনতে চলে যায়। কখনো কখনো অপ্রত্যাশিতভাবে আমাদের জীবনে মিরাক্কেল হয়ে যায়। অনেক চ্যালেঞ্জিং সময়ও ভালো ফলাফল নিয়ে আসে, যা এই মুভিতে দেখানো হয়েছে। তো কেমন লাগলো আজকের মুভিটি? ভালো বা খারাপ যেমনই লাগুক জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকার সুযোগ করে দিবেন। ফিরে আসবো ফিল্ম স্টোরিতে আপনাদের পছন্দের নতুন অথবা পুরনো কোনো মুভির গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।